আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। সেই বৈঠকের ফাঁকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সহায়তায় জেনারেল ওয়াকার নাকি টেলিফোনে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। কি কথা হয়েছে তাদের মধ্যে, কি আলোচনাই বা হয়েছে ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে? সাম্প্রতিক ভূ রাজনৈতিক টেনশনের প্রেক্ষাপটে দুই সেনাপ্রধানের আলোচনায় কি কি বিষয় ঠাঁই পেয়েছে? আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 4 দিনের সফরে মালয়েশিয়া গেছেন গত 22 সেপ্টেম্বর, আপনারা অনেকেই হয়তো জানেন। তিনি 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স 2025-এ অংশ নিয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তাদের সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটি আসলে আমাদেরকে জানিয়েছে। তাতে বলেছিল তারা মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড এবং মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালালামপুরের এই সম্মেলনে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনা প্রধানেরা মৈত্রী এবং সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জ সমূহ মোকাবিলায় মত বিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন। এবং এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বাড়বে। সেই সম্মেলন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এটা আমাদের জন্য কতটা উপকারে আসবে, কতটা সহযোগিতা হবে, তার সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো। সেটি নিয়ে আজকের আলোচনাটি করছি না। এই অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও অংশ নিয়েছিলেন, যেহেতু এই অঞ্চলের সম্মেলনটি। খবরটা আসলে হচ্ছে এখানেই আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং ভারতের সেনাপ্রধান মিস্টার দ্বিবেদীর মধ্যে একান্ত বৈঠকে কি আলোচনা হয়েছে সেদিকেই আসলে সবার নজর, সবাই সেটিই জানতে চান। তবে দুঃখজনক বিষয় হলো এ বিষয়ে এখনো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কোনো পক্ষ থেকেই মেলেনি এবং এটি মিলবে কিনা তাও আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ কারণেই সংশ্লিষ্ট কেউ আসলে কিছু বলছেন না বা বলতে পারছেন না, কারণ ওই 1-to-1 বৈঠকে কি আলোচনা হয়েছে যতক্ষণ না তারা কেউ মুখ খুলছেন বলা মুশকিল। তাই আমিও এ বিষয়ে আসলে অনুমান নির্ভর কিছু বলতে চাই না, বলবো না। তবে একটি খবর মোটামুটি পোক্ত বলে জানিয়েছে একাধিক সূত্র। সেটি হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সহায়তায় আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া থেকে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাদের মধ্যে প্রায় 10 মিনিট নাকি কথা হয়েছে। এ সময় জেনারেল দ্বিবেদী একটু দূরে গিয়ে দাঁড়ান, কারণ বোঝা গেছে যে তিনি জেনারেল ওয়াকার এবং শেখ হাসিনার আলোচনার মধ্যে থাকতে চান না বা চাননি। এই খবর কতটা সত্য কতটা মিথ্যা, তাদের মধ্যে কি আলোচনা হয়েছে এর কিছু তথ্য আমি জানতে পেরেছি, কিন্তু যেহেতু বিষয়টি আমার পক্ষে যাচাই করা সম্ভব নয় বা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, তাই আমি সেটি নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। যাচাই করতে পারলে নিশ্চয়ই আমি এটি নিয়ে কথা বলবো। তবে আমার মনে বেশ কিছু প্রশ্ন জাগছে, যেমন এই ফোনালাপের খবরটা প্রফেসর ইউনূসের কাছে পৌঁছালে তিনি কিভাবে রিয়াক্ট করবেন, এটি আমার প্রথমে মনে হয়েছে। অবশ্যই এটা আমরা খুব দ্রুতই বুঝতে পারবো প্রফেসর ইউনূসের কথাবার্তা শুনে, কাজ দেখে এবং জেনারেল ওয়াকারের এবং ওয়াকার বাহিনীর মানে সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখে। আচ্ছা, শেখ হাসিনার এই সঙ্গে এই যে ফোনালাপের বিষয়, এটি নিয়ে আমার একটি কথা মনে পড়ছে। আপনারা নিশ্চয়ই জানেন, কিছুদিন ধরেই শুনছিলাম জেনারেল ওয়াকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চান। এমন সংবাদও ছড়িয়েছিল যে জেনারেল ওয়াকার এজন্য ভারতের সেনাবাহিনীর শীর্ষ কোনো কোনো কর্মকর্তার সহযোগিতাও নাকি চেয়েছিলেন, যেটি তিনি পাননি। এবং গত কয়েক মাস চেষ্টা করে জেনারেল ওয়াকার ভারতের জেনারেল দ্বিবেদীর সঙ্গেও কথা বলতে পারেননি, এমন তথ্যই ভারতের গণমাধ্যমে এসেছে এবং আমাদের এইখানে যারা আমরা সোশ্যাল মিডিয়ায় যেটুকু দেখি সেখানেও এ নিয়ে কানাঘুষা কিন্তু নজরে পড়েছে। বরং তার চেয়ে আমরা একটা কাজ করি, আমরা দেখি যে তাদের মধ্যে আসলে কি কথা হয়েছে সেটা অনুমান না করে বরং আমরা কথা বলতে পারি এই ফোনালাপের আফটার এফেক্টটা কি হতে পারে। সেনাপ্রধান জেনারেল ওয়াকার কেন শেখ হাসিনার সঙ্গে কথা বলতে এত চেষ্টা করছিলেন, কেন এত মরিয়া ছিলেন, কি কথা তিনি আসলে বলতে চেয়েছিলেন, এটি আসলে বোঝা দরকার। এবং সেটা কি তিনি বলতে পেরেছেন কিনা যে 10 মিনিটের ফোনালাপ হয়েছে, এবং এর প্রতিক্রিয়ায় শেখ হাসিনা কি বলেছেন, এবং শেখ হাসিনা যা বলেছেন তাতে জেনারেল ওয়াকার কি স্বস্তি পেয়েছেন, না তার স্বস্তি আরো দূর হয়ে গেছে, মানে উদ্বেগ কি আরো বেড়েছে, আমরা তো জানি না।
জেনারেল ওয়াকার কি গত বছর যা ঘটেছে, মানে গত জুলাই আগস্টে, তা নিয়ে কোনো অনুতাপ প্রকাশ করেছেন শেখ হাসিনার কাছে? এটি আমার নাগরিক হিসেবে আমার মনে প্রশ্ন। কারণ সেনাবাহিনীর প্রধান হিসেবে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্বের মধ্যেই ছিল, তার বাহিনীর দায়িত্বের মধ্যেই ছিল। সেটা তিনি পারেননি বা করেননি। তার বাহিনী গণভবনকে লুটের জন্য খোলা ছেড়ে দিয়েছিল, এটি আমরা সবাই দেখেছি। সংসদ ভবন পর্যন্ত রেহাই পায়নি ধ্বংসযজ্ঞ থেকে। এমনকি আরো অনেক কিছুই ধ্বংসের হাত থেকে সে সময় রক্ষা পায়নি। সেনাবাহিনীকে সে সময় আমরা সঠিক ভূমিকা রাখতে দেখিনি। ধানমন্ডির 32 আরো অনেক জায়গায়, আলোচনা লম্বা না করি। জেনারেল ওয়াকারের বাহিনী এই সব জায়গায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এটি আরো বুঝলাম কিভাবে? নেপালের সাম্প্রতিক জেনজি আন্দোলন দেখে, সেখানকার ধ্বংসযজ্ঞ দেখে এবং সেখানে নেপাল সেনাবাহিনীর তাৎক্ষণিক ভূমিকা দেখে আমরা আসলে অনেক কিছুই বুঝতে পারছি, অনেক কিছুই তুলনা করতে পারছি। তাই সেনাপ্রধানের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক, তার প্রেক্ষাপটে ওই ফোনালাপ কিরকম হতে পারে সেটিও কিন্তু আমরা ভেবে দেখতে পারি, কারণ আত্মীয়তার সম্পর্ক আছে, আমরা সবাই জানি। শেখ হাসিনা কি বলতে পারেন জেনারেল ওয়াকারকে? তিনি কি আসলে কিছু বলবেন, বা কেন বলবেন? তার নেতাকর্মীরা তো ইতোমধ্যেই রাজপথে লড়াই শুরু করেছেন, ফেরার পথে হাঁটতে শুরু করেছেন। আচ্ছা, এই ফোনালাপের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর থেকে সেনা সদস্যদের ক্ষোভ কি কিছুটা কমতে পারে, যেটা আমরা নিকট অতীতে দেখেছি? শুনেছি 10 মিনিটের আলোচনায় নাকি গোপালগঞ্জের যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেটি নিয়েও কথা হয়েছে। যেহেতু যাচাই করতে পারেনি বলেই আমি আসলে বিস্তারিত আলোচনাটি করছি না। কারণ আমরা দেখছি সরকার মরিয়া নেতাকর্মীদের গ্রেপ্তার করে, গণগ্রেপ্তার করে আওয়ামী লীগকে রুখে দিতে চায় তারা। তবে এই যে বললাম যে কি হবে আসলে দেশের বাতাবরণ, এটি খুব দ্রুতই বোঝা যাবে। কারণ 27 সেপ্টেম্বর দেশে ফিরছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার, এবং ফিরে নিশ্চয়ই তিনি তার ঘনিষ্ঠ সেনা কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি শেয়ার করবেন। মানে দু একজনের সঙ্গে তো করবেনই, তা না করলে তিনি যেটি ভেতরে নিয়েছেন সেটি কি করে তিনি বাস্তবায়ন করবেন, বা কি শুনেছেন, কি জেনেছেন, কি সিদ্ধান্ত নিয়েছেন, কি তিনি করবেন, এটি বাস্তবায়ন করতে হলে কারো না কারোর সঙ্গে শেয়ার করতে হবে। এবং ধারণা করি তখন থেকে হয়তো বিষয়গুলো বাইরে আসতে শুরু করবে, বা তার কর্মকাণ্ড দেখে, তাদের ভূমিকা দেখেও কিন্তু ধারণা করতে পারবেন আমি, আপনি, আপনারা সবাই। এদিকে দেশে রাজনীতির মাঠের যে গতি প্রকৃতি সেটি কিন্তু বদলাতে দেখছি আমরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে সক্রিয় হতে শুরু করেছে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে যেসব রিপোর্ট হাজির করেছে ইউনূস সাহেবের টেবিলে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার টেবিলে, তা দেখে কারোরই আসলে মেজাজ ঠিক থাকার কথা নয়, বিচলিত হওয়ার কথা। আওয়ামী লীগ আসছে, কেউ ঠেকাতে পারবে না, এরকম একটা আওয়াজ তুলে মাঠে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুরুর দিকে আওয়ামী লীগের এসব চেষ্টাকে অনেকে ঝটিকা মিছিল বলে অবজ্ঞা করেছেন, কিন্তু ব্যাপক ধরপাকড়ের মধ্যেও এই ঝটিকা মিছিলগুলো ক্রমশ মিছিলে রূপান্তরিত হতে দেখে সরকারের আসলে পিলে চমকানো শুরু হয়েছে। সরকার প্রতিরোধের নানান কৌশল খুঁজছে। ডেভিল হান্ট তো ছিলই, এখন শুনছি ব্ল্যাক রেইড নামেও কর্মসূচি শুরু হয়েছে। এতে কি হচ্ছে? মিছিলের আগে পরে রীতিমতো গণগ্রেপ্তার চলছে। এর ভিতরে গত বুধবার তো একদিনে প্রায় 250-র মতো গ্রেফতার করেছে। দর্শক কল্পনা করুন, 250 যদি গ্রেফতার করা হয় তাহলে কয়শো বা কয় হাজার মিছিলে নেমেছিল। যাক, আমি মিছিলের বিষয় নিয়ে কথা বলতে চাই না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি বলছে হোটেল, ফ্ল্যাট, ছাত্রাবাসে আওয়ামী লীগ কর্মী থাকলে সেই তথ্য যেন পুলিশকে জানানো হয়। মানে আমি বুঝতে পারি না, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের সদস্যরা, নেতারা, কর্মীরা, সমর্থকরা কি দেশে থাকতে পারবে না? ব্লক রেড দিয়ে তাদেরকে তুলে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে, সেটি তো সরকার স্পষ্ট করে বলছে না। দড়ি মাছ নাচুই পানি সকল কিছুই করছে, কিন্তু আসলে উপরে এমন একটা মুখোশ নিয়ে তারা এগোচ্ছে যেন কি বলবো, মানবতার অবতার একজন। এবং বলা হচ্ছে মানে আবাসিক হোটেল, ফ্ল্যাট, ছাত্রাবাসে পুলিশি রেড তো চলছেই, গোয়েন্দা নজরদারিও কিন্তু অতীতের যে কোনো সময়ের তুলনায়, মানে গত 13-14 মাসের তুলনায় অনেক তীব্র করা হয়েছে। কিন্তু তারপরও আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসব মিছিলে সামিল হচ্ছে। এসব কথা শুনলে অনেকের গায়ে আগুন ধরে। আমিও চাই ধরুক, আর একটু ধরুক। তবে এটা খুবই অ্যালার্মিং আমাদের পুলিশ বাহিনীর জন্য। সেনাবাহিনীও তাই হয়তো নড়ে চড়ে বসেছে। এসব প্রেক্ষাপটেই হয়তো জেনারেল ওয়াকারকে আরো বেশি উদ্গ্রীব করে তুলেছে বলে আমার মনে হয়। এছাড়া সরকারের সঙ্গেও মানে
ইউনূস সরকারের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ ঠিক আগের মতো নেই, বা যেমন হওয়া দরকার তেমনটা নেই বলেই অনেকে মনে করছেন। অনেক টানাপোড়েন সেখানে আছে। তারপরে ওয়াকার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছেন, বলছেন নির্বাচন পর্যন্ত সহায়তা করবেন। এটি ভালো চিন্তা। তারপর আরেকটি বিষয় আছে, সেনাবাহিনীর অভ্যন্তরেও কিন্তু এসব বিষয় নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। তাদের ভিতরে এক পক্ষ, এবং যে পক্ষটি অনেক বড় বলে অনেকে মনে করেন, তারা এটি ভালো চোখে দেখছেন না। তাহলে এখন কি করবেন জেনারেল ওয়াকার? 104 সদস্যের বিরাট লটবহর নিয়ে আনন্দ ভ্রমণ বা ভ্রমণ বিলাস থেকে, জাতিসংঘ থেকে দেশে ফিরে প্রফেসর ইউনূস দেশের বাতাবরণ, রাজনীতির বাতাবরণ আসলে কেমন পাবেন? সবকিছু কি ঠিক তার চিন্তার অনুকূলে থাকবে? এই প্রশ্নটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের 80তম অধিবেশনকে ঘিরে সাইডলাইনে কয়েকটি বৈঠক করা ছাড়া, কিছু নতুন বিতর্ক সৃষ্টি করা ছাড়া আর তো বোধহয় তিনি সাথে করে কোনো কৃতিত্ব, কোনো অর্জন হয়তো নিয়ে আসতে পারবেন না, এমন সংশয় ইতোমধ্যেই কিন্তু অনেকের মনে প্রতিষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনূসের প্রতি বিক্ষোভ দেখাতে গিয়ে নিউ ইয়র্কে যেন বাংলাদেশ আওয়ামী লীগ আমেরিকার একটা বিশাল উৎসব পালিত হচ্ছে। মানে এত স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আমি কখনো নিউ ইয়র্কে দেখিনি। আর এই অবাধ তথ্য প্রবাহের যুগে আমরা নিয়মিত ভিডিও ফুটেজ পাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ঘটনার আপডেট পাচ্ছি। যাই হোক, আজকের যেটা বিষয়টি হলো এই যে এনসিপির মহাসচিব আক্তার হোসেন, তিনি শুরুর থেকেই কিন্তু তার মধ্যে একটা কুফা লেগে আছে তার পায়ে, এবং এয়ারপোর্টে তিনি জেরার মুখে পড়েছিলেন, এবং পুরা টিমটা তার জন্য খুব বিব্রত বোধ করেছে। কারণ আমি বলেছিলাম যে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন এজেন্টদের কাছে তার বায়োডাটাটা ছিল, তিনি যে আকাম কুকাম করছে, শিবিরের সন্ত্রাসী ছিলেন, যে যাত্রাবাড়ির পুলিশ হত্যার নেতৃত্ব দিয়েছেন, এই সব আমেরিকান পুলিশের কাছে ছিল, এই এজেন্টদের কাছে ছিল। যাই হোক, শেষমেশ রক্ষা মানে ডক্টর ইউনূসের সরাসরি ইন্টারভেনশনে তাকে এয়ারপোর্ট থেকে বের করা গেছে। কিন্তু সেখানেও তিনি আবার একটি আইনি জটিলতায় পড়েছেন। সেটা হলো যে তিনি বর্তমানে B1 B2 ভিসা এসেছেন। এই B1 B2 ভিসা ক্যাটাগরিটা হলো বিজনেস ভিজিটর অথবা ট্যুরিস্ট ভিসা। তো এই ভিসা ক্যাটাগরিতে এসে আমেরিকায় কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করা যায় না। তিনি সুস্পষ্ট সেটার লঙ্ঘন করেছেন। তিনি নিউ ইয়র্কে স্লোগান দিয়েছেন, রাজনৈতিক একেবারে প্রকাশ্য মিছিলে অংশগ্রহণ করেছেন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছেন। তো এটি করার মাধ্যমে তিনি আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। তো এখন আমেরিকার যে আওয়ামী লীগ আছে, তারা তাদের লিগ্যাল টিম নাকি এটা খতিয়ে দেখছে। আমি জানি না শেষ পর্যন্ত তারা আক্তার হোসেনকে এই আইনের মুখোমুখি করবেন কিনা, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কিনা, সেটি আমাদের দেখতে হবে। তবে ইন্টারেস্টিং যেটা বিষয় হলো, এই যে ডিম তিনি খেয়েছেন, এবং ডিম খেয়ে তিনি সারা বিশ্বব্যাপী রাতারাতি একটা আলাদা খ্যাতি অর্জন করেছেন। একদিকে যেমন ডাস্টবিন শফিক, ও কবরে গেলেও ওর এপিটাপে লেখা থাকবে ডাস্টবিন শফিক, তেমনি এখন এই ডিম আক্তার তিনি কিছুতেই ভুলতে পারছেন না। বাংলাদেশে তো গতকাল বলেছি, তিনি বাংলাদেশ মোজাম্মেল হককে গ্রেপ্তার করিয়েছেন। হ্যাঁ, সে মোজাম্মেল হক নাকি ডিম কেনার টাকা বিকাশের মাধ্যমে আমেরিকায় পাঠাইছিল। মানে আমি এটা গতকাল বলেছি, আজকে কথা আর বলতে চাই না। তো এখন তারপরেও এই আক্তার হোসেন কিন্তু শিবির করতেন আগে, এটা আপনারা সবাই জানেন। তার গেট আপ দেখে যে মনে হয় সেটা শুধু না, সে খুবই মৌলবাদী শিবির। এবং গতকাল আমি দেখিয়েছি একটা ভিডিও ফুটেজ, যে এশিয়াটিক সোসাইটি অথবা ফাউন্ডেশন, তার প্রেসিডেন্ট একজন খুব বয়স্ক তরুণী, তার সাথে তিনি হাত পর্যন্ত মিলাননি, যেটা এই সব জঙ্গি বা শিবিরের লোকজনদের মধ্যে আমরা মাঝে মধ্যে দেখি। সে কি করেছে, এই ডিম মারার প্রতিশোধ নেওয়ার জন্য সে শিবিরের কিছু কর্মী যারা বর্তমানে নিউ ইয়র্কে বাস করে, তাদের বলে রেখেছে যে এটার প্রতিশোধ নিতেই হবে। তো এটার প্রতিশোধটা কিভাবে নিয়েছে আমরা এই ভিডিওটা একটু দেখি। Nigga, you creating all this video to show up online? You are fuck out of here. You are fuck out of here, nigga. Fuck out of here. Fuck out of here. Yo. He's just body guy. Hold the fuck up. Give me your hand. Hold your fucking hand now. Yeah. Give me your fucking hand. You see? He's just. We got him. Back up. You see? ছবিতে আপনারা দেখছেন যে ছেলেটি প্রহরিত হচ্ছে,
তার নাম হৃদয়, নিউ ইয়র্কের ছাত্রলীগের কর্মী, আর যে তাকে আক্রমণ করছে তার নাম রকিব, সে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী। রকিব এই আক্তারের ক্যাডার। আক্তার ভাই যেহেতু বলেছে, রকিব একদম প্রকাশ্যে এই হৃদয়কে মারছে, এবং মারছে যে এটা, ওখানে কিন্তু পুলিশ ছিল দেখেন, যখন মারছে হৃদয় দু আঘাত দিয়ে ফেলেছে, কিন্তু পুলিশ এসে কিন্তু, পুলিশ যেহেতু পুরো বিষয়টা পাশে থেকে অবজার্ভ করছে, পুলিশ কিন্তু হৃদয়কে কিছু বলেনি, সোজা এই রকিব নামের এই ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, আপনারা যেটা ভিডিওতে দেখলেন। এবং গতকাল এই যে বিক্ষোভ হয়েছে, এই বিক্ষোভে বিএনপি, শিবির এরা কিন্তু নানা জায়গায় সন্ত্রাস করার চেষ্টা করেছে, এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এই যে রকিবকে যখন গ্রেপ্তার করেছে, পিছনে আপনারা হয়তো খেয়াল করেছেন যে হলুদ শার্ট পরে আরেকজনকে গ্রেপ্তার করেছে। তো নিউ ইয়র্ক পুলিশ তারাও কি আওয়ামী লীগ হয়ে গেল কিনা জানি না, তবে আক্তার যে শিবির করে এবং তার যে এই যে জিঘাংসা, প্রতিহিংসা, এটা দেখে আমি আসলেই খুব অবাক হলাম যে নিউ ইয়র্কের মাটিতে এসেও সে কিভাবে প্রতিহিংসা পরায়ণ হচ্ছে, এবং তার ফলশ্রুতিতে রকিব এখন জেলে, আমেরিকার আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় বন্ধুরা, আমি ইউএন নিয়ে আরো কথা বলবো, ইউনূস স্যারের স্বপ্ন নিয়ে আরো কথা বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপত্তা।